আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের কোর্সের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হয়েছি। কারণ গণিতে তো টপিক অনেক, সব টপিক সহজ না, সব টপিক কঠিনও না। এমন কিছু টপিক আছে যেটা অনেকেরই সমস্যা। তার মধ্যে হলো মূলদ আর অমূলদ। এই মূলদ অমূলদ থেকে নিবন্ধনে কোশ্চেন আসে, বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, বিভিন্ন জবে আসে। আজকে ঝামেলাটা ক্লিয়ার করব। তো আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। ব্ল্যাক ভালো ব্যাকগ্রাউন্ড নাকি ব্লু ভালো একটু আমাকে বলেন তো। কথা লেখা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, আমি শুরু করব। ব্লুটা ভালো নাকি ব্ল্যাক? ব্লু নাকি ব্ল্যাক দুইটাই করা আছে, যেটা আপনাদের পছন্দ হবে সেটাই দিব আমি। আচ্ছা দেখি, আমরা পরীক্ষামূলক নিয়ে দেখি। কালো সাদার আবার হচ্ছে সামনের সবকিছু মানে দেখা যায় আবার, মানে সামনে জানালা দেখা যায়, পর্দা দেখা যায়, এটা কেমন না? তাও দেখি যেটা ভালো হয়। শুরু করে দিই, হ্যাঁ, আর অপেক্ষা না করে শুরু করে দিব এখনই। ব্লু ব্ল্যাক দুইটাই করে রাখছি, যেটা সুবিধা হবে সেটাই করাবো। ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই।
ওকে, শুরু করি বিসমিল্লাহ বলে। তো শুরুতে আমরা আলোচনা করব জোড় বিজোড় সংখ্যা নিয়ে। জোড় বিজোড় সংখ্যা থেকেও চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো জোড় বিজোড় সংখ্যাটা একটু ভালো করে আমরা দেখব, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আমরা দেখব যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার কি। তাহলে জোড় সংখ্যা হিসাবে যেটাকে আমরা জানি সেটা কি? যুগ্ম। তাহলে জোড়ের আর একটা অপর নাম কি? যুগ্ম। তাহলে প্রশ্নে কিন্তু যুগ্ম থেকে যুগ্ম থাকতে পারে। তাহলে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা এটাকে ইংরেজিতে বলা হয় ইভেন, আর বিযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা এটাকে ইংরেজিতে বলা হয় ওড, ঠিক আছে? তাহলে যুগ্ম আর বিযুগ্ম আমরা আগে পড়বো। এটা জোড় সংখ্যা কি আমরা সবাই জানি, যে একটা সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি সেটা জোড় হবে। তাহলে যেসব সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, যেসব সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তারাই হচ্ছে জোড় সংখ্যা। যেমন আমি 2কে 2 দ্বারা ভাগ করতে পারি, -2কে 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে -2 কিন্তু জোড় হবে। 4কে আমি 2 দ্বারা ভাগ করতে পারি, আবার -4কে আমি 2 দ্বারা ভাগ করতে পারি। হ্যাঁ, 6কে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে যেসব সংখ্যাকে আমি 2 দ্বারা ভাগ করতে পারবো তারাই হচ্ছে জোড় সংখ্যা। তাহলে একদম সুন্দর করে আমরা লিখতে পারি যে +-2, +-4, +-6, +-8, +-10 এগুলো সবই জোড় সংখ্যা। জোড় বিজোড় ভিন্ন জিনিস, আর হচ্ছে ধনাত্মক ঋণাত্মক আর এক জিনিস, ঠিক আছে? মানে জোড় বিজোড় এক টাইপ, ধনাত্মক ঋণাত্মক আর এক টাইপ। ধরেন আমি লিখলাম -8, এটা 2 দ্বারা ভাগ যায়। তাহলে -8কে যদি আমি 2 দ্বারা ভাগ করতে পারি, এটা -8 একটা জোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে -8 জোড় সংখ্যা, +8 জোড় সংখ্যা। ওকে, তাহলে জোড় সংখ্যা আমরা সবাই বুঝতে পারছি। এখন এই জোড় সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়। 2n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অনেকে বলবেন যে ভাই 2n আবার কি? মানে আপনি এই যে nটা আছে না, 2nটা আছে না, এইখানে n এর মান যাই বসাবেন সবসময় অ্যান্সার জোড় আসবে। ধরেন আমি n এর মান 1 বসাইলাম, মানে 1 বসাইলাম, তাহলে 2 কি একটা জোড় সংখ্যা। আমি n এর মান 2 বসাইলাম, 4 কি একটা জোড় সংখ্যা। আমি n এর মান মনে করেন যে 5 বসাইলাম, জোড় সংখ্যা। আমি n এর মান এখানে যাই দিব আমাকে সবসময় জোড় দিবে। অর্থাৎ যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে জোড় সংখ্যা হয়ে যায়। তাহলে জোড় সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। জোড় সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লাস শুরু হয়েছে, সাউন্ড আর লাইট যদি ঠিক থাকে, কোনো কথা কমেন্ট সব বাদ দিয়ে মনোযোগ এখানে, ঠিক আছে? ক্লাস শুরু হয়েছে মানে সব বাদ, শুধু এখানে মনোযোগ, কিচ্ছু কমেন্ট করা যাবে না। আপনার প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছু কমেন্টের দরকার নাই, শুধু এখানে মনোযোগ দেন। আমি দেখতে পাচ্ছি সামনে, ক্লাসটা করেন, তাদের কমেন্ট কিন্তু আমি সামনে দেখি। বিযুগ্ম সংখ্যাটা কি? জোড় তো শেষ। জোড় সংখ্যা মানে 2 দ্বারা ভাগ যাবে, আর বিজোড় সংখ্যা হলো যেসব সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। যেমন 1কে আমরা 2 দ্বারা ভাগ করলে কি হয়? দশমিক চলে আসে, তার মানে নিঃশেষে হয় নাই। -1, হ্যাঁ, 3, এই 3কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, আবার -3কে 2 দ্বারা ভাগ করতে পারি না, ঠিক আছে? তাহলে 3, 5, 7, -3, -5, -7 এরা সবাই কি? বিজোড় সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে +-1, +-3, +-5, +-7, +-9 এরা সবাই বিজোড় সংখ্যা। তা আমরা তো দেখছি যে জোড় সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়, আর বিজোড় সংখ্যাকে হচ্ছে 2n + 1 দ্বারা প্রকাশ করা হয়। 2n -1 বলতে পারেন, তো +1 দিয়ে আমরা শিখি। 2n + 1 দ্বারা প্রকাশ করা হয়, তাহলে জোড় সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়, আর বিজোড় সংখ্যাকে 2n + 1 দ্বারা প্রকাশ করা হয়। আপনি এইখানে n এর মান যাই দিবেন সবসময় অ্যান্সার আপনাকে কি দিবে? বিজোড় দিবে। দেখেন একটু ভালো করে খেয়াল করি। ধরেন আমার 2n + 1, এখানে আমি n এর মান ধরেন আমি 1 বসাইলাম,
তাহলে কত হয়ে গেল? 2 একে 2, 1 বসাইলাম, হ্যাঁ 3 3 কিন্তু একটা বিজোড় সংখ্যা। আমি এনের মান ধরেন যাই বসাবো, আমি এনের মান ধরেন 2 বসাই, 5, 2 × 4 = 5, বিজোড় সংখ্যা। এইটার ভিতর এনের মান যা দিব অ্যান্সার কি দিবে? বিজোড় দিবে। ধরেন এনের মান 0 বসাইলাম, 1 বিজোড়। তাহলে আমি সংক্ষেপে বলি, আর একবার রিপিট করি, এই জোড় বিজোড় সংখ্যা অত ভালো করে শেখানোর মতো কিছু নাই, তারপরেও শিখাইলাম যতটুকু পারি। জোড় সংখ্যা মানে হলো যে সব সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। বিজোড় সংখ্যা হলো যে সব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না। জোড় সংখ্যাকে 2n + 1 দ্বারা প্রকাশ করা হয়, আর বিজোড় সংখ্যাকে 2n + 1 দ্বারা প্রকাশ করা হয়। জোড় সংখ্যা 2n, এটা 2n + 1। এরকম আরো অনেকভাবে প্রকাশ করা যায়, আমরা একটু হালকা দেখলাম, সামনে আরো দেখবো। এবার একটা মজার ব্যাপার দেখেন, অনেক শিক্ষার্থী আছে, অনেকেই আছে জোড় মানে যে ইভেন আর বিজোড় মানে যে ওড, এইটাই মনে রাখতে পারে না। এটা মনে রাখার নিয়ম আছে। ইভেন লিখতে কয়টা বর্ণ লাগে? 1 2 3 4, 4 হলো জোড়। ওড লিখতে বা ওডে কয়টা লেটার আছে? 1 2 3, 3 হলো বিজোড়। তাহলে আজকের পর ইভেন মানে যে জোড় আর ওড মানে যে বিজোড়, ওটা কিন্তু আমরা ভুল করব না। জোড় বিজোড়ের আলাপ শেষ, কোশ্চেন পর্ব শুরু। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা এখানে। দেখা যায় স্ক্রিনে? দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এক্স ও ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা? আমি এমন অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা মুখস্থ করে এক্স প্লাস ওয়াই জোড়, মানে অনেক কিছু মুখস্থ করে, মানে দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে একটা জোড় সংখ্যা পাওয়া যায়। কিচ্ছু মুখস্থ করা যাবে না। দেখেন কিভাবে প্রশ্ন সমাধান করতে হয়। এক্স ও ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় হবে? আমাকে জোড় বের করতে হবে। তো এক্স একটা সংখ্যা আমি লিখলাম, ওয়াই আর একটা সংখ্যা আমি লিখলাম। এই দুটো সংখ্যার পরিচয় কি? এই দুটো সংখ্যার পরিচয় হচ্ছে তারা বিজোড়। এক্স ও ওয়াই এর মান আপনার ইচ্ছা মতো যে কোনো দুইটা বিজোড় সংখ্যা ধরবেন। কথা ভালো করে খেয়াল করবেন, আপনার যা খুশি মন চায় দুইটা বিজোড় ধরবেন। তা আমি একটা ধরলাম 1, একটা ধরলাম 3। সবসময় ছোট সংখ্যা ধরবেন, তাহলে যোগ বিয়োগের সুবিধা হবে। আপনি দুইটা 1 ধরলেও হয়, একটা 5 একটা 7 ধরলেও হয়, একটা 11 একটা 13 ধরলেও হয়, মানে এক্স এর মান আর ওয়াই এর মান দুইটা বিজোড় ধরলেই হবে। এবার এই মানগুলো প্রত্যেকটা অপশনে বসাই দেখবো কোথায় জোড় আসে। 1 + 3 + 1, 5, 5 কি জোড়? না, তাহলে বাদ। 1 × 3, 3 বাদ। 1 × 3 + 2, 3 2 5 বিজোড়। আমার জোড় লাগবে 1 + 3 4, 4 কি একটা? 4 হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে উত্তর পেয়ে গিয়েছি। তাহলে আমি কি মুখস্থ করতে যাবো যে দুইটা বিজোড় যোগ করলে জোড় হয়? আমি তো মুখস্থ করতে যাব না। বুঝতে পারছি? তাহলে আমাকে প্রশ্নে যে সংখ্যা বলবে আমি সেটা ধরে বসাই দিব, উত্তর শেষ। দুইটা বিজোড় বলছে, যারা এখনো বোঝেন না আমি 1 আর 3 কই পেলাম, আমি ইচ্ছে মতো ধরছি। আপনার যদি মন চায় আপনি অন্য কিছু ধরেন, বাট বিজোড় ধরলেই হবে। ধরে আপনি এখানে বসাই দেন, অ্যান্সার শেষ। এই পাশে বোর্ড দেখা যাচ্ছে? এটা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখা যাচ্ছে, খেয়াল করি সবাই। যদি n একটি জোড় সংখ্যা হয়, কি বলছে প্রশ্নে? n একটা জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? তা জোড় সংখ্যা হতে পারবে না মানে কি? বিজোড় হবে। বিজোড় না বলে বলছে জোড় সংখ্যা হইতে পারবে না। তাহলে n এর পরিচয়টা কি ভাই? n এর পরিচয়টা কি? n এর পরিচয় হচ্ছে জোড়।
আপনি যে কোনো জোড় সংখ্যা ধরেন, 4, 2, 6, 10, সবসময় ছোটটা ধরবেন, তাহলে আপনার সুবিধা হবে। 2 ধরলাম আমি। এবার প্রত্যেকটা অপশনে বসাই দেখবো কোথায় আমার বিজোড় পাওয়া যায়। এখানে বসাই, 2 এর স্কোয়ার করলে 4, 4 তো একটা জোড় সংখ্যা, বলছে জোড় হইতে পারবে না। এখানে যেমন 2 বসাই, 3 আর 3 6, এটাও হবে না, 6 জোড় সংখ্যা। এখানে বসাই, 4 আর 2 6, এটাও হবে না। এখানে বসাই, 2 4 আর 3 7, 7 একটা বিজোড় সংখ্যা, এটাই অ্যান্সার। কারণ আমাকে বলছে জোর হইতে পারবে না, তো জোর হয় নাই, এটাই অ্যান্সার। তো এটা কোথায় আসছে? বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC তে আসছে, দুদকে আসছে, আরো বিভিন্ন পরীক্ষায় এরকম প্রশ্ন আসে। দেখেন মজার ব্যাপার, দেখেন দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক 2010, এই জন্য বিগত সালে কোশ্চেন পড়তে হয়। এটা কোথায় আসছে? দুদকে আসছে। এটা কি বুঝতে পারছেন? নেক্সট একটা কোশ্চেন আবার দুদকে আসছে, সেই জন্য আমি বললাম। এই জন্য কোন টাইপ থেকে কোন পরীক্ষায় প্রশ্ন হয় এটা বোঝা জরুরি। আবারও বলছি, এই জোর বিজোড় সংখ্যার অঙ্ক দুদকে কবে আসছে? 10 সালে। এই 2026 সালে কয়েকদিন আগে একটা পরীক্ষা হয়েছে, সেখানেও প্রশ্ন আসছে, আমি সামনেই দেখাবো। এটা বুঝতে পারছি না আমরা? আমি তো সাইডে দাঁড়াই, আশা করি বুঝতে পারছি। এবার দেখেন, আপনারা অনেকে কোশ্চেন করছিলেন যে ভাই আপনাদের যে লেকচার সেটা আমরা নিচ্ছি, সেখানে কি আপডেট কোশ্চেন থাকবে, বা আমরা যে ক্লাস করব আপডেট কোশ্চেন করাইবেন কিনা। আপডেট করাবো কিনা তা তো বুঝতে পারছেন। এখানে কি কি লেখা? দুদক উপসহকারী পরিচালক 26, যার রেজাল্ট হয়ে গেছে অলরেডি, কিছুদিনের মধ্যেই পরীক্ষা হইলো। তো এটা কোথায় আসছে? দুদকে। আর উপরে উঠাই, দেখেন এম ও এন উভয়ে বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়? বাহ, দুদক উপসহকারী পরিচালক 26। তো এম আর এন এর পরিচয় কি? এম লিখলাম, এন লিখলাম, এদের পরিচয় হচ্ছে বিজোড়। আমি যে কোনো দুইটা বিজোড় ধরে ফেলি, কোনো সমস্যা নাই। অন 3 ধরলাম বা দুইটাই অন ধরলাম, একটা ধরলেই হয়। ধরে এখানে বসাই দিব 3। আচ্ছা, কোশ্চেন অফ বিজোড় সংখ্যার নিচের কোনটি বিজোড়? এটা জোর হবে। হ্যাঁ, এটা কোশ্চেনের টাইপিং মিস্টেক আছে, এটা জোর। এম আর এন উভয় বিজোড়ের নিচের কোনটি জোর? এটাও বিজোড় আসছে, এটাও হচ্ছে বিজোড় আসছে। নতুন কোশ্চেন তো, এটাও বিজোড় আসছে। ও না, ঠিকই আছে প্রশ্ন, আমি তো ভুল করলাম। ঠিকই আছে, সবগুলো অ্যান্সার, প্রশ্ন ঠিক আছে। আমি ভাবছি যে জোর একটা আসবে। দেখেন এম ও এন উভয় বিজোড় সংখ্যা বলে নিচের কোনটি বিজোড়? সবগুলাই বিজোড়, তাহলে অ্যান্সার সব কয়টি। আমাদের প্রশ্নে ভুল নাই। ওকে, দেখেন তাহলে এই প্রশ্ন কি আমাদের জীবনে ভুল হবে? মুখস্থ করবো আমরা? মুখস্থ করবো না কখনোই। অনেকে এটা মুখস্থ করে, অনেক বই তো এরকম থাকতে পারে, এম প্লাস এন বিজোড় বা জোর, এম এন প্লাস 4, মানে দুইটা বিজোড় সংখ্যা গুণ করে 4 যোগ করলে জোর হয়, এগুলা বিজোড় হয়। কিচ্ছু মুখস্থ করা যাবে না, জাস্ট বসাইতে হবে, কারণ এগুলো MCQ পরীক্ষায় আসে। আর একবার বুঝাই, এম আর এন উভয় বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়? সবগুলাই বিজোড়। উত্তর সব কয়টি। শেষ আমার আজকের ক্লাসের প্রথম যে টপিক, শেষ। এবার মেইন টপিকে যাব। পানি, চা, পানি যা খাইতে মন চায় খাইয়ে নেন। আমরা এখন একটা বেশ চমৎকার টপিক পড়বো। ব্ল্যাকে সমস্যা কিনা, নাকি বলে দিব? দেখি আপনাদের কমেন্ট, দেখি একটু বসে বসে কমেন্ট দেখি। ব্ল্যাকই তো মনে হয় ভালো লাগতেছে না, ব্ল্যাকই থাকুক। আচ্ছা, এবার আমরা জোর তো শিখলাম, এবার শিখবো হচ্ছে মূলদ অমূলদ। খেয়াল করি সবাই, ম্যাক্সিমাম নিবন্ধন পরীক্ষায় একটা প্রশ্ন মূলদ অমূলদ থেকে থাকে। তারপরে প্রাইমারিতে এবার আসে না, আগের বার আসছিল, সেটা আজকে দেখবো আমরা। তো মূলদ অমূলদ সংখ্যাটা অনেকের কাছে ঝামেলা মনে হয়, তা আমি মনে করি একটু এভাবে পড়লে ঝামেলা হবে না। তো ফার্স্ট অফ অল আমরা আগে ডেফিনেশন বা সংজ্ঞাটা পড়ে নেব। মূলদ সংখ্যা যেটাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা যেটাকে বলা হয় ইররেশনাল নাম্বার। মূলদ সংখ্যা কি?
যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়, যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে ফ্র্যাকশন আকারে প্রকাশ করা যায়, যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। যেমন এক একটা মূলদ সংখ্যা, কারণ আমি এককে ভগ্নাংশ আকারে লিখতে পারি, একের নিচে এক দিতে পারি। 7, 5, 2, 4 মানে দুনিয়ার সব পূর্ণ সংখ্যা, যে লিখলাম আমি সকল পূর্ণ সংখ্যা মূলদ। সকল পূর্ণ সংখ্যায় মূলদ হবে, পূর্ণ হইলেই সে মূলদ, পূর্ণ হইলেই সে মূলদ। হ্যাঁ, ধরেন আমি লিখলাম কত 9, তো 9কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এটা এক দিলে ভগ্নাংশ হয়ে গেল। তাহলে দুনিয়ার সকল পূর্ণ সংখ্যা মূলদ। সকল সাধারণ ভগ্নাংশ, কি বলছি, সকল সাধারণ ভগ্নাংশ, 1/2 মূলদ, 5/3 মূলদ, হ্যাঁ 3/2 মূলদ। তাহলে দুনিয়ার সকল পূর্ণ সংখ্যা মূলদ, দুনিয়ার সকল সাধারণ ভগ্নাংশ মূলদ। হ্যাঁ, এখন এই কথার মধ্যে তো এই কথা দিয়েই তো আমরা সব উত্তর পরীক্ষায় পারবো না, তার জন্য সামনে সুন্দর শখ পড়তে হবে। এটা জাস্ট ডেফিনেশন শিখতেছি আমরা। অমূলদ সংখ্যা হলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। আমি এটা লিখি এখানে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। যেমন পাইয়ের মান কি 3.1416, এটা একটা মজার কথা আছে। তো এই পাইটা আসলে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কারণ পাইয়ের মান মানে কি এখনো সৃষ্টি হচ্ছে, পাইয়ের মানের কোনো শেষ নাই, অসীম পর্যন্ত। তো এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যার কারণে পাই একটা অমূলদ সংখ্যা। এখন আপনারা বলবেন যে ভাই পাই তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, আমরা বিভিন্ন বই পুস্তকে বা অনলাইনে দেখি যে পাইয়ের মান 22/7। যেমন আমি নিজেও ম্যাথ করতে গিয়ে বলবো যে পাইয়ের মান 22/7, আসলে পাইয়ের মান 22/7 না, ওটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে নিয়ে থাকি। তাহলে পাইয়ের মান যেহেতু 22/7, এটা ভগ্নাংশ, তাহলে এটা মূলদ হওয়ার কথা, কিন্তু পাইয়ের মান তো 22/7 না, এটা ভুল কথা। আমরা জাস্ট দেখছি যে 22কে 7 দ্বারা ভাগ করলে 3.1416 এরকম কিছু একটা আসে, আমাদের কাটাকাটি সুবিধা বা ম্যাথ করার সুবিধাতে এটা দিই, কিন্তু এটা আসলে সঠিক না। তাহলে অনেকের মনে কোশ্চেন থাকবে, এই জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে পাইয়ের মানটা 3.1416 এরকম আরো আছে, যার কারণে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাই সেটা অমূলদ সংখ্যা। এটাকে বলে অয়লারের দুর্ভোগ। এটার মান 2 পয়েন্ট কতজন আমার ঠিক খেয়াল নাই, এরকম আছে। এই অয়লারের দুর্ভোগ এটা লিখে রাখতে পারেন, অয়লারের দুর্ভোগ। এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে এইটা কিন্তু পরীক্ষায় এরকম আসে, পাই কি ধরনের সংখ্যা বা কি ধরনের সংখ্যা। তাহলে স্পেশাল দুইটা নাম্বার মনে রাখবেন বা দুইটা সিম্বল। পাই মানে কি, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। যাই হোক, পাই আর অমূলদ সংখ্যা, এটা আমাদের মনে রাখতে হবে। কেন অমূলদ তা তো বলছি, বাট মনে রাখতে হবে, পরীক্ষায় আসবে কোন ধরনের সংখ্যা, পাই কোন ধরনের সংখ্যা। তাহলে স্পেশাল দুইটা নাম্বার, পাই আর হচ্ছে অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা যেমন √2 একটা অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, সামনে আমরা দেখবো কেন অমূলদ। তা আরেকবার রিপিট করি, মূলদ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, অমূলদ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। কথা আছে এখানে, ভগ্নাংশ এটা একটা অনুপাত। হ্যাঁ, যেমন 3/2 মানে 3:2, তাহলে ভগ্নাংশের অনুপাত কাছাকাছি জিনিস। এই জন্য যে রেশিও মানে অনুপাত। আমি এই কথাটা কেন বলতেছি, মানে মূলদ সংখ্যার ইংরেজি যে রেশিও, এটা আমরা কিভাবে মনে রাখতে পারবো, কারণ এই মূলদ সংখ্যা মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ মানে রেশনাল, আর এটা হচ্ছে ইররেশনাল মানে ভগ্নাংশ আকারে যায় না। হ্যাঁ, ইংরেজি টার্মগুলো শিখে রাখবেন, কাজে আসবে। তাহলে মূলদ অমূলদ সংখ্যা জাস্ট মোটামুটি জানলাম যে কাকে বলে। এবার আমরা চলে যাব আমাদের মেইন কথা। এটা একটু ছোট করতে হবে আমাকে ভাই, এটা আমি আসলে অনেক অ্যানালাইসিস করে বানাইছি, ঘাটাঘাটি করে। এটা খুবই চমৎকার একটা জিনিস, কথাটা আগে বলে নেই। আপনাদের ক্যালকুলেশন ক্লাসে করাইছিলাম না যে একই সংখ্যার লসাগু আর গসাগু, আমরা যখন একই সাথে পড়ছি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, আমরা দুইটা ডিফারেন্স বুঝতে পারবো। তো আমরা মূলদ অমূলদ সংখ্যার ক্ষেত্রে যে অবস্থাটা, যে আমরা আগে পড়ি মূলদ, তারপর মূলদের ম্যাথটা করে আবার পরে অমূলদ, এটা একটা ভুল কনসেপ্ট, রং মেথড। আপনাকে
পাশাপাশি রেখে পড়তে হবে, এইটা বুঝতে হবে যে ডিফারেন্স কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেশনাল আর ইরেশনাল, মানে এই ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে। কথা বুঝতে পারছি? মানে আমরা কি করি, বই থেকে মূলত পড়ছি, পড়া ম্যাথ করলাম, আবার অমূলত পড়ছি, ম্যাথ করলাম, তাহলে কি হলো, আমাদের ডিফারেন্সটা বুঝতে পারলাম না। এখানে ডিফারেন্স দেখতে হবে। চলেন শুরু করি। ডেফিনেশন তো বলছি যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সকল পূর্ণ সংখ্যা, সকল সাধারণ ভগ্নাংশ মূলত, এগুলো তো জানি। আর ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেমন পাই আর ই, √2, √3, √5, এরা সবাই অমূলত। এইটা হলো ডেফিনেশন। আমাদের মূলত কাজে লাগবে এইটা, এটা কাজে লাগবে। এই তিনটা জিনিস পড়তে পারলেই আমরা মূলত অমূলত সম্পূর্ণ অ্যান্সার করতে পারবো। এই তিনটা, 1 2 3। চলেন শুরু করি। রুট করলে বা বর্গমূল করলে যদি অ্যান্সারটা পূর্ণ আসে, তাহলে ওই রুট যুক্ত সংখ্যাটা বা ওই রাশিটা একটা মূলদ সংখ্যা। √4, এটার মানে কি 2। তাহলে 4 এর রুট করার পরে আমি একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, যার কারণে এইটা কিন্তু মূলদ। এটা তো এমনি মূলদ, এইটা মূলদ। √16 মানে কি 4, একটা পূর্ণ সংখ্যা হয়েছে, এটা হলো মূলদ। তাহলে আমি রুট করার পর যদি আমার অ্যান্সারটা আউটপুটটা পূর্ণ ডিজিট আসে, তাহলে এইটা কি হবে, মূলদ হবে, আদারওয়াইজ অমূলদ হবে। মানে রুট করলে দশমিক আসবে, যেমন √2, এটা করলে 1 পয়েন্ট বা 0 পয়েন্ট এরকম কিছু একটা আসবে, আমার কত আসবে জানার দরকার নাই। তাহলে √2 এটা একটা অমূলদ সংখ্যা। √3 করলে দশমিক আসে, হ্যাঁ, অমূলদ সংখ্যা। এখন আপনারা বলবেন যে ভাই দশমিক যে আসে কেমনে বুঝবো, ওইটাই এখন দেখাবো। তাহলে আগে ক্লিয়ার হন যে রুট যুক্ত সংখ্যা মূলদ নাকি অমূলদ বোঝার উপায়টা হচ্ছে, আমরা রুট করার পরে যদি পূর্ণ সংখ্যা পাই, তাহলে সেই রুট যুক্ত সংখ্যাটিকে মূলদ বলবো, আর পূর্ণ সংখ্যা না পাইলে সেই রুট যুক্ত সংখ্যাটিকে অমূলদ বলবো। এবার একটু আমি হোয়াইট বোর্ডে ফিরে যাব। হোয়াইট বোর্ডে ফিরে যাব, হ্যাঁ, এটা একটু কেটে দিলাম আমি। মানে একটু আমার আলোচনা আছে, যখন হোয়াইট বোর্ডে যেতে হচ্ছে। ওকে, ক্লিয়ার। রুট করলে পূর্ণ সংখ্যা আসবে কি না দশমিক আসবে, এটা বোঝার উপায় কি? এজন্য আগে আমাকে চিনতে হবে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হলো যে সব সংখ্যার চেহারাটা বর্গ আকারে দেওয়া যায়, মানে বর্গ আকারে লেখা, যেমন 1, 1 এর স্কয়ার করলে কত হয়, 1 হয়। তাহলে 1 এর স্কয়ার করলে 1 হয়, 1 পূর্ণবর্গ। 2 এর স্কয়ার করলে 4 হয়, 4 পূর্ণবর্গ। 3 এর স্কয়ার করলে হচ্ছে 9 হয়, 9 পূর্ণবর্গ। 4 এর স্কয়ার করলে 16 হয়, 16 পূর্ণবর্গ। এরকম করে 10 এর স্কয়ার করলে 100 হয়, 100 পূর্ণবর্গ। এই সব সংখ্যা রুটের ভিতরে থাকলেই তারা মূলদ হবে। কেন মূলদ হবে দেখেন, যেমন √9, এই 9 কে লেখা যায় 3 এর স্কয়ার, এটা কাটা যায়, থাকে 3। তাহলে আমি এইগুলা কেন বলতেছি যে রুট করলে দশমিক আসবে নাকি পূর্ণ সংখ্যা আসবে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো, রুটের ভিতরে এরা যদি থাকে, এরকম সংখ্যা যদি থাকে, তাইলেই মূলদ, আদারওয়াইজ সব অমূলদ। আর একটা লাস্ট বুদ্ধি হলো এইটা যেটা বললাম এখন, যে ভাই রুট যুক্ত সংখ্যা আমি যখন দেখবো, যেমন আমি ধরেন দেখছি 144, এটা মূলদ নাকি অমূলদ বোঝার জন্য আমি দেখবো ভিতরের সংখ্যাটা পাওয়ার 2 দেওয়া যায় কিনা, পূর্ণবর্গ কিনা। এটাকে লেখা যায় 12 এর স্কয়ার। যখন আমি কাটতে পারছি, তারপরে আমি বলে দিলাম এটা হচ্ছে মূলদ। তাহলে রুট করলে পূর্ণ সংখ্যা আসবে নাকি দশমিক আসবে, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হলো আমি ভিতরের সংখ্যাটা কি পাওয়ার 2 আকারে প্রকাশ করতে পারি কিনা। যেমন 80, √80 বা 80, এটা কি মূলদ নাকি অমূলদ? এটা অমূলদ। কারণ 80টাকে, মানে এমন কোন সংখ্যা নাই যার বর্গ করলে 80 আসে, পূর্ণবর্গ সংখ্যা না, যার কারণে এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে আমি আমার ক্লাসে ফিরে যাব, মানে ওখানে ফিরে যাব। আমি আবারও রিপিট করতেছি যে পূর্ণবর্গ সংখ্যা হলে এগুলা রুটের ভিতর থাকলে মূলদ হবে। আরো একটা টেকনিক দেখাইছি যে ভিতরের সংখ্যাটাকে যদি আমরা পাওয়ার 2 দিতে পারি, যেমন 25, এটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? এটাকে পাওয়ার 2 দেওয়া যায়, পাওয়ার 2 দেওয়া গেলেই মূলদ, আর না গেলে অমূলদ। ঠিক আছে, ওকে, আমার এখানে আমি চলে আসছি। তাহলে আমি যেটা বলছিলাম, যেমন এই যে √16, হ্যাঁ, √, ধরেন আমি দিলাম 81, এরা সবাই হচ্ছে
মূলদ সংখ্যা। আর এখানে দিলাম √2, √3, √10, এরা সবাই অমূলদ, কারণ এদেরকে বর্গমূল করলে দশমিক চলে আসে। ক্লিয়ার? চলে যাব ঘনমূল। ওই একই কথা, যে ঘনমূল করার পর যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে কি হবে? মূলদ। আর পূর্ণ সংখ্যা না আসলে, দশমিক আসলে অমূলদ। যেমন কিউব রুট, ঘনমূল কিউব রুট অফ 8, এর মানে হচ্ছে 2। তাহলে এটা করলে যেটা পূর্ণ সংখ্যা পাই, এই জিনিসটা একটা মূলদ সংখ্যা। ঘনমূল অফ 27, এটা আসে 3, তাহলে এটা মূলদ সংখ্যা। আর আমি যদি বলি ঘনমূল অফ 10, এটা একটা অমূলদ সংখ্যা, কারণ 10 পূর্ণ ঘন সংখ্যা না। এবার আমার ওখানে আবার ফিরে যেতে হবে, ওকে। এবার আমরা পূর্ণ ঘন সংখ্যা শিখব। এই ব্যাকরণ কি দেখা যাচ্ছে? পূর্ণ ঘন সংখ্যা মানে ঘন আকারে প্রকাশ করা যাবে। পূর্ণ ঘন সংখ্যা মানে ঘন আকারে প্রকাশ করা যাবে। দেখেন, 1 এর কিউব করলে 1 হয়, 2 এর কিউব করলে 8 হয়, 3 এর কিউব করলে 27 হয়, 4 এর কিউব করলে 64 হয়, 5 এর কিউব করলে 125 হয়। 5 এর কিউব মানে 5 কে 3 বার গুণ করা। তো এইগুলা যদি থাকে, এর সাথে বড় সংখ্যা তো চাকরি পরীক্ষা আসে না, নাহলে 10 পর্যন্তই আসলো। তো এগুলা থাকলেই তারা কি, এগুলা যদি ঘনমূলের মধ্যে থাকে, যেমন যদি থাকে 64, তাহলে এটা হবে একটা মূলদ সংখ্যা। তা আগে বলছিলাম যে রুট থাকলে পাওয়ার 2 দিতে পারলে ভিতরে মূলদ, আর না হলে অমূলদ। আর এই টেকনিকটা কি হবে, এরকম যদি ঘনমূল থাকে, আমরা তো এগুলো মুখস্থ রাখবোই, সেটা তো একটা ব্যাপার আছে। আর একটা টেকনিক হলো, ভিতরের সংখ্যাটা পাওয়ার 3 দেওয়া যায় কিনা। হ্যাঁ, এটাকে পাওয়ার 3 দেওয়া যায়। তো 3 এর সাথে এটা কাটা চলে যায়। হ্যাঁ, এই 3 এর সাথে আমি আরেকবার লিখি এটা কষ্ট করে, সরি, এই 3 আর কিউব রুট কাটা যায়, থাকে 4। তাহলে একদম লাস্ট কথা, রুট থাকলে ভিতরের সংখ্যাটা পাওয়ার 2 দেওয়া যায় কিনা আমি এটা দেখবো, আর ঘনমূল থাকলে পাওয়ার 3 দেওয়া যায় কিনা এটা দেখবো। শেষ। রুট থাকলে পাওয়ার 2 দেওয়া যায় কিনা সেটা দেখবো, আর ঘনমূল থাকলে পাওয়ার 3 দেওয়া যায় কিনা এটা দেখবো। তবে আমার সাথে সবচেয়ে সহজ বুদ্ধিটা যেটা মনে হয় আমার কাছে, এইগুলা মনে রাখলেই হয়, যে এর বাইরে সব। যেমন আপনারা একটু বলেন তো আমাকে, কমেন্টে বলেন, এইটা কি মূলদ নাকি অমূলদ? জাস্ট আপনারা কমেন্ট করবেন, মূলদ নাকি অমূলদ, মূলদ নাকি অমূলদ, এটা বলেন তো। আপনাদের কমেন্ট আমি পড়ি এবার একটু শান্তিতে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, ক্লাস চলাকালীন যদি কারো কমেন্টে অসুবিধা হয়, আপনারা কমেন্ট ধরে ডানে বামে টান দিবেন, কমেন্ট ধরে ডানে বামে টান দিয়ে রাখবেন, ফোনের স্ক্রিন বড় রাখবেন, রিল্যাক্সে ক্লাস করবেন। এটা কি মূলদ নাকি অমূলদ? দ্রুত বলেন। ওকে, আপনারা পারবেন, ভালোই পারেন, বেশ। এটা অমূলদ, সবার অ্যান্সারটা হয়েছে। দেখেন, কারণ এই ভিতরের সংখ্যাটা পাওয়ার 3 দেওয়া যায় না, পাওয়ার 2 দেওয়া যায়, 2 এর সাথে জীবনটা কাটা যাবে না, তাহলে এটা দশমিক আসবে, তাহলে এটা অমূলদ সংখ্যা। ওকে, আমি বুঝতে পারছি যে আপনারা পারবেন, তাহলে আমি সামনে যাই। ওকে, তাহলে আমরা দেখলাম যে ঘনমূল করলে যদি পূর্ণ সংখ্যা আছে, যেমন কিউব রুট অফ 64, হ্যাঁ, এটা করলে 4 আসে, তাহলে এটা কি মূলদ সংখ্যা। যদি যেমন বলে কিউব রুট অফ 10, এটা অমূলদ সংখ্যা। কিউব রুট অফ 15, এটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা গেল। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, এটা অনেক ভিউ হয়েছে এই ভিডিওটা। মানে আগেও বানাইছিলাম, আর স্পট বোর্ড কেনার পর রিপিট করে বানাইছি। তো এটা খুবই চমৎকার একটা ব্যাপার। আবার তো আমাকে বোর্ডে যাইতে হয়। আচ্ছা, এখানেই বোঝাই। পৌনপুনিক, এটা কি আবার? পৌনপুনিক মানে হলো দশমিক পর্যন্ত, মানে দশমিকের পর অসীম পর্যন্ত সংখ্যার ডিজিট রিপিট হয়, একই ডিজিট রিপিট হওয়া। তো পৌনপুনিকটা একটু ভালো করে বুঝাই, যেহেতু বেসিক জিনিস, একটু ভালো করে বুঝাইতে হবে আমাকে। কি এটা? পৌনপুনিক সংখ্যা আমরা বুঝবো, তারপরে এখানে যাচ্ছি আমরা। পৌনপুনিক, এটা আবার কি? পৌনপুনিকটা হলো একটা সংখ্যা দশমিকের পর যদি একই ডিজিট অসীম মধ্যে রিপিট হয়, যেমন আমি লিখলাম 3.292929, এরকম অসীম পর্যন্ত।
এটা লিখলাম যে দশমিকের পর একটা ডিজিট রিপিট হওয়া। তো ম্যাথমেটিশিয়ানরা বা গণিতবিদরা চিন্তা করলো যে শুধু শুধু জায়গা নষ্ট করব, আমি এটা কাজটা করব যে এই 2 আর 9 যেহেতু রিপিট হচ্ছে, 2 এর উপর একটা ফোঁটা দিব, 9 এর উপর একটা ফোঁটা দিব, এটা হলো পৌনঃপুনিক। তাহলে এই 3.2 পৌনঃপুনিক, 9 পৌনঃপুনিক যে কথা, এটা একই কথা। আরো একবার বুঝে ভালো করে, আমি যদি বলি যে 1.54545454 ডট ডট অসীম, হ্যাঁ, তো এত বড় করে না লেখে আমি লিখতে পারি 5 এর উপর ফোঁটা, 4 এর উপর ফোঁটা, তার মানে 5 আর 4 বারবার আসতে থাকবে অসীম পর্যন্ত। তাহলে এইটা যদি অপশনে থাকে চোখের পলকে মূলদ, এরকম যদি রিপিট হয় মূলদ। তাহলে দশমিকের পর একই ডিজিট যদি রিপিট হয় মূলদ, অথবা এরকম যদি থাকে ফোঁটা, ফোঁটাওয়ালা যদি থাকে তাহলে কি মূলদ। যতটুকু সম্ভব আমরা সহজে শেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এখানে চলে আসলাম। পৌনঃপুনিক, পৌনঃপুনিক থাকলেই সেটা হচ্ছে মূলদ, আর পৌনঃপুনিক না থাকলে হচ্ছে অমূলদ। তবে সহজ যেটা বুদ্ধি, পৌনঃপুনিকের চেয়ে আরো ভালো কথা হলো দশমিকের পর যদি ডিজিট রিপিট হয় তাইলে মূলদ, আর দশমিকের পর একটা ডিজিট বারবার রিপিট না হলে অমূলদ। যেমন দেখেন ধরেন 9.292929 ডট ডট, এটা হলো একটা মূলদ সংখ্যা হবে। আর যদি বলি 9.29596269, এরকম মানে বললাম 9 কিন্তু রিপিট হয়েছে, কিন্তু এলোমেলো, এটা কিন্তু রিপিট হয় নাই, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা হবে অমূলদ, আর এটা হবে মূলদ। কথা শেষ। 3টা জিনিস, রুট যুক্ত সংখ্যা, ঘনমূল যুক্ত সংখ্যা, পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, এই 3টা ক্যারেক্টারিস্টিক যদি আমরা মনে রাখতে পারি, বৈশিষ্ট্য মনে রাখতে পারি, তাহলে যে কোনো মূলদ অমূলদ সংখ্যার ম্যাথে আমরা পারবো। ছোট ছোট প্রশ্ন, সামনে আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করবো, এখন সব মূলদ অমূলদ করাবো। তো আরেকবার রিপিট করি, রুট যুক্ত সংখ্যার ক্ষেত্রে রুট করার পর যদি পূর্ণ সংখ্যা আসে সেটা হবে মূলদ। তো চেনার উপায়টা হলো ভিতরের সংখ্যাটা পাওয়ার 2 দেওয়ার চেষ্টা করবো, যদি দিতে পারি মূলদ, আর না পারলে অমূলদ। যেমন এটা একটা অমূলদ সংখ্যা, কারণ ভিতরের সংখ্যাটা পাওয়ার 2 দেওয়া যায় না, কারণ এটা দশমিক চলে আসবে। ঘনমূল ক্ষেত্রে একই কথা, ঘনমূল থাকলে ভিতরের সংখ্যাটা আমরা পাওয়ার 3 বানানোর চেষ্টা করব। যদি পাওয়ার 3 বানাইতে পারি তাইলে হচ্ছে মূলদ, আর না পারলে অমূলদ। যেমন এটা বললে লিখলাম ঘনমূল অফ 9, এটা কিছু করা যায় না, দশমিক আসবে। আর পৌনঃপুনিক থাকলে সেটা হচ্ছে মূলদ, অর্থাৎ দশমিকের পর একটা ডিজিট বারবার অসীম পর্যন্ত রিপিট হইতে হবে, অসীম পর্যন্ত ডট ডট থাকতে হবে, মূলদ, আদারওয়াইজ অমূলদ। দশমিকের পর রিপিট হইলে মূলদ, না হলে অমূলদ। আর মনে রাখবেন পাই আর ই, অয়লারের ধ্রুবক আর হচ্ছে বৃত্তের পরিধির ব্যাসের অনুপাত পাই, এটা হচ্ছে অমূলদ। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু বলেন, তারপর আমরা ম্যাথে যাব, আর একটা জিনিস শিখাই ম্যাথে যাব। ঠিক আছে, ওকে, ম্যাথে চলে যাব। ক্লাস রেকর্ড থাকে, আবার দেখতে পারবেন, সমস্যা নেই। মানে এই এক লাইন আপনার হয়তোবা 1-2 মার্ক পেতে সহায়তা করবে। আমি এখন যে লাইনটা শেখাবো, এই একটা লাইন হয়তো আপনার চাকরি পরীক্ষা, কোনো একটা পরীক্ষায় 1 মার্ক পেতে সহায়তা করবে। কেন বলছি দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। আরো বড় করা যায়, হ্যাঁ এটা ভালো দেখাচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট। কি বলছি আপনাকে, মনে রাখুন, আপনাকে মনে রাখতে হবে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবসময় অমূলদ হয়। মানে একটা মূলদের মধ্যে অমূলদ ঢুকে সবসময় কি বানাই দিবে, অমূলদ বানাই দিবে। আচ্ছা খেয়াল করি সবাই, 5, এই 5 এর পরিচয়টা কি? 5 একটি মূলদ সংখ্যা, কারণ দুনিয়ার সকল পূর্ণ সংখ্যাই মূলদ, মূলদ সংখ্যা, ভালো করে খেয়াল করেন। আর লিখলাম √7, এই √7 এর পরিচয়টা কি? অমূলদ সংখ্যা। তাহলে আমি 2টা জিনিস নিয়েছি, একটা হলো 5 যেটা হলো মূলদ, আর একটা হলো √7 যেটা হলো অমূলদ। এদিকে তাকান। তো এখন আমি যদি এরকম লিখি যে 5 যোগ √7, এটা একটা অমূলদ হয়ে যাবে, অথবা √7 প্লাস 5 যাই লেখেন, 5 মাইনাস √7, এটা অমূলদ হয়ে যাবে। 5 √7 মানে গুণ ডট, অমূলদ হয়ে যাবে। যদি 5 ভাগ √7, অমূলদ হয়ে যাবে। অথবা √7 ভাগ 5, √7 ভাগ 5
অমূলত হয়ে যাবে। তাহলে একটা মূলদের মধ্যে অমূলত ঢুকলেই সেটা অমূলত। মানে এইটা অনেক ইম্পর্টেন্ট, নিবন্ধনে কয়েকবার প্রশ্ন আসছে শুধু এই একটা কথা থেকে। একটি মূলদ একটি অমূলত সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল অমূলত। আবারও বলছি, একটা মূলদ একটি অমূলত সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল। এখানে দেখেন আপনার 5√7 যদি বলি √7 5 তাও হবে, অথবা এখানে √7টা আগে দিলাম 5 পরে দিলাম তাও হবে। মানে মূলদ যোগ অমূলদ বা অমূলদ যোগ মূলদ যাই বলেন সবসময় অমূলদ হবে। এটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, বুঝতে পারছি এই পর্যন্ত? সেই পর্যন্ত বুঝলে আমাদের কোশ্চেন পর্ব শুরু। অনেক কষ্ট করলাম আমরা সবাই, এবার প্রশ্ন পর্ব শুরু করব। তো আপনাদের কমেন্টটা চেক করি আমি। কোনটি মূলদ সংখ্যা? পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা 2019। সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাবেন আপনারা এখানে। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত সহকারী পিএসসি পরীক্ষা নিয়ে থাকে, তো এর প্রশ্নগুলো আপনারা দেখবেন যারা সামনে প্রধান শিক্ষক পরীক্ষা দিবেন, শুধু ম্যাথ না সব। তো পিএসসির পরীক্ষা যাদের সামনে আছে, আমার মনে হয় যে নন কাটারের একটা কোশ্চেন ব্যাংক কিনে ভালো করে সলভ করা উচিত। যেমন আমি এর ম্যাথগুলো দেখছি তো অনেক ইম্পর্টেন্ট, আমি আমার বইতে আরো নতুন নতুন ম্যাথ অ্যাড করতেছি। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার ব্যক্তিগত সহকারী এবছর একটা পরীক্ষা হয়েছে, এর প্রশ্নগুলো ভালো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো কমেন্টগুলো পড়ি। আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি, অনেক কমেন্ট লিখছেন আপনারা, আগেই লিখে দিয়েছেন। আচ্ছা, বইয়ের কথাটা ক্লিয়ার করি। এটা হলো আমাদের বই, এই বইটা অনুযায়ী আমরা পড়াই। এটা আমি দীর্ঘ 5 বছর পড়াইতে পড়াইতে বানাইছি। 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 1 পেজ 2 পেজ করে করে 220 পেজের মতো হয়েছে। মানে আরো বড় আছে, তো আপনাদের কোর্সের জন্য এত মোটা বই তো আর আপনারা শেষ করতে পারবেন এক কোর্সে, পারবেন? সাজাইছি। এখন সম্ভবত বাংলাদেশে আমি সবচেয়ে কম টাকায় কোর্স করাই ম্যাথের, মানে শুরু করছি আর কি যাই বলেন। এই বইটা সব 550 টাকা অনেকে ভর্তি হয়েছেন, আর এই বইটা ছাড়া অনেকে ভর্তি হয়েছেন। আমার কথাটা হলো, বই যে নীতি হবে এরকম কথা না। আমি যে ম্যাথগুলো করেছি হয়তো বাংলাদেশে আরো বিভিন্ন বইতে এটা পাবেন। হ্যাঁ, মানে এই বইটা নিতে হবে এরকম কোনো দরকার নেই। বই নিলে নোট করে পড়বেন, অথবা এই কোশ্চেনের পিডিএফ আমি দিয়ে দেবো, কোশ্চেনের পিডিএফ থাকবে, আপনি প্রিন্ট করে খাতায় নিয়ে বা বিভিন্ন পড়তে পারবেন। তোমার কথা বই নিয়ে টেনশন নাই, যারা বই নিয়েছে তাদের সুবিধাটা কি হবে যে আমরা সিরিয়াল অনুযায়ী করে যাচ্ছি। আর যারা বই না আনিছেন, আপনি যে কোনো রাইটারের বই পড়েন, সমস্যা তো নাই। আমার বই নিতে হবে এরকম কোনো কথা নাই, কোনো ফোর্সই নাই এরকম। বই বিকৃত করি না আলাদা, যার ভালো লাগে সে নিবে। এগুলোর ভেজাল, এই কুরিয়ার এই সেই ভেজাল ভালো লাগে না। তারপরে যারা নিতে চান নক করবেন আমাকে, আমি মনে করি যে কোনো বই থাকলে হবে। ঠিক আছে, ওকে, একটু রেস্ট করলাম আমরা, প্রশ্ন পর্ব শুরু। কোনটি মূলদ সংখ্যা? আর যে কথার প্রশ্ন করছিলেন যে সাজানো কিনা, হ্যাঁ আমি যেভাবে পড়াই এইভাবেই সাজানো আছে, একটু যে শর্টকাট বেসিক দেওয়া আর কি। কোনটি মূলদ সংখ্যা? পররাষ্ট্র মন্ত্রণালয় আসছে। তো রুট, সবগুলো অপশনে রুট। রুট মানে পূর্ণ সংখ্যা আসতে হবে রুট করলে। তো 5 পূর্ণবর্গ সংখ্যা না, এটা অমূলদ হবে। √7 পূর্ণ, মানে 7 পূর্ণবর্গ না, এটা করলে দশমিক আসবে, বুঝে গেছি। এটাও না, এটা হচ্ছে আনসার। √4 করলে যেহেতু একটা পূর্ণ সংখ্যা আসে, তাহলে √4 হচ্ছে একটা মূলদ সংখ্যা। মানে 4টা অপশনের ভিতরে ঘ নাম্বার অপশনের সংখ্যাটি একটা রুটযুক্ত সংখ্যা, যার রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তার মানে সে মূলদের বৈশিষ্ট্যটা ক্যারি করতেছে, আর বাকিগুলো করতেছে না। কারণ এই যে √7 কে পাওয়ার 2 দেওয়া যায় না, তার মানে দশমিক আসবে। নিচের কোনটি মূলদ সংখ্যা? সহকারী থানা শিক্ষক অফিসার, 11তম সহকারী শিক্ষক নিবন্ধন, অনেক পরীক্ষায় আসছে, এটা আরো আসছে বিভিন্ন হয়তো পরীক্ষায়। মূলদ লাগবে আমার। তো √2 একটা অমূলদ সংখ্যা, আমরা জানি। রুট আছে মানে ভিতরের সংখ্যাটা পাওয়ার 2 দিতে হবে, 2 কে পাওয়ার 2 দেওয়া যায় না, কারণ 2 পূর্ণবর্গ না, তাহলে বাদ। √8, এটা একটা পছন্দের আমাদের সংখ্যা। এই যে কিউব রুট, এখানে যদি আমরা দেখি তাহলে ভিতরের সংখ্যাটা পাওয়ার 3 বানানোর চেষ্টা করব। 2 এর কিউব মানে 2 এর কিউব মানে কি 2 গুণন 2 গুণন 2। মনে রাখেন, পাওয়ার যত ভিত্তিতে ততবার গুণ, পাওয়ার 3 ভিত্তি 3 বার গুণ। হ্যাঁ, তাহলে এটা গুণ করলে 8 হয়। এটা একটা কাটা চলে গেল, থাকলো 2। যেহেতু এইটার একটা আউটপুটটা একটা পূর্ণ সংখ্যা, সেটা মূলদ, এটা একটা অমূলদ সংখ্যা, কারণ এটা লেখা যায় এরকম, কাটা যায় না, আর এটা অমূলদ। এই দেখেন, এটা কি
এখানে আবার একটা কথা আছে, √8, আর এটার নাম কি? এই রুট আর এটার নাম কি? ইহা একই জিনিস। ঘনমূল মানে হলো এখানে ঘন মানে 3 থাকতে হবে, তাহলে বর্গমূল মানে হলো কোনায় 2 থাকতে হবে, কিন্তু থাকে না, আমরা এটা উজ্জ্ব রাখি। সোজা কথা, এই যে রুট আর এই একই জিনিস, এইটা হলো আসল বর্গমূল। আসল জিনিস হলো এইটা, আর আমরা ব্যবহার করি নকলটা। ইনি হলো বর্গমূল আর ইনি হলো ভুয়া বর্গমূল। মানে আমরা সুবিধার্থে দুইটাকে দেই না, কেমন জানি দেখা যাচ্ছে একটু। তাহলে আমরা এটাকে দেখলে ঘাবড়াবো না, এটা দেখলে ঘাবড়াবো না, একই কথা। এটার মানেই হচ্ছে √8, তো √8 মানে তো দশমিক আসবে, ক্রস। ঠিক আছে, তো আমরা নেক্সটে চলে যাব, ভালো করে খেয়াল করি সবাই। √2 সংখ্যাটি কি সংখ্যা? √2 সংখ্যাটি কি সংখ্যা দেখেন তো, এটার উত্তরটা কত হবে বলেন? √2 সংখ্যাটি কি সংখ্যা বলেন? √2 সংখ্যাটি কি সংখ্যা? √2 সংখ্যাটি কি সংখ্যা? এটা অমূলদ সংখ্যা, আমরা জানি না সবাই যে √2 করলে দশমিক আসে 1 পয়েন্ট এরকম সামথিং। এটা আর কি করবো, অমূলদ। হ্যাঁ, বিসিএস আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে। এই যে আসল জিনিস চলে আসছে। এটা খেয়াল করি সবাই, এটা খেয়াল করি। 25 এবং 26 নম্বর প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023-এ আসছিল, মানে সম্ভবত পরীক্ষাটা 24 সালে ছিল, সার্কুলার 23-এর। তো এই প্রশ্নটা অনেকে ভুল করছে খেয়াল না করে। √289 সংখ্যাটি কি ধরনের সংখ্যা, আর 289 এর বর্গমূল কি ধরনের সংখ্যা? এই দুটো প্রশ্নের ডিফারেন্স কোথায়? এই যে এর বর্গমূল মানে কি, তো আমরা এটাকে সলিউশন করি। তো রুট আছে, আমরা দেখবো ভিতরের সংখ্যাটা পাওয়ার 2 দেওয়া যায় না, 17 স্কয়ার করলে 299 হয়, তাহলে এটা কাটা যায়, থাকে 17। তো দেখেন এইটার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাইছি, তাহলে এটা অবশ্যই মাস্ট বি মূলদ। এতে আমাদের কোনো পেঁচানোরও কিছু নাই, ঝামেলাও নাই। √289 এর বর্গমূল, আচ্ছা এইটা আমি লিখি, এইটা একটা জিনিস, মানে একটা সংখ্যা, এই সংখ্যাটার বর্গমূল মানে এর উপর আরেকটা রুট দেওয়া, ডাবল রুট। এইটার বর্গমূল, এটা ডাবল রুট। আর একবার বুঝাই, আচ্ছা এটা অন্যভাবে বুঝাই। এটার মানে কি? 17। এটার মানে কিন্তু 17, এটার মানে হলো 17, তাহলে 17 বর্গমূল মানে √17। √17টা অমূলদ সংখ্যা, তাহলে এটার অ্যান্সারটা হবে অমূলদ। আর একবার লাস্ট একবার বুঝাই। √289 এর বর্গমূল, তার মানে হলো এর উপর আরেকটা রুট দিতে হবে। তো এই √289 মানে 17, ভিতরে এইটুকুর মান আছে 17, তাহলে 17 রুট করলে এটা অমূলদ সংখ্যা। বুঝতে পারছি? কই গেল অমূলদ দাগাইছি, এটা বুঝছেন কিনা বলেন? বুঝতে পারছি? তাহলে এটা কোশ্চেনের গ্যাপ, এই গ্যাপগুলো এইটা অনেকে মূলদ দিছে, অনেকে। আমরা তো প্রথমে দেখে মানে অতটা যদি দ্রুত করাতে চাই বুঝতে পারবো না, কারণ এটা কি, এর বর্গমূল। পরীক্ষায় এত প্রেসার থাকে, এটা যে বর্গমূল বলছে মানে এই রুট দেখেই মূলদ দাগাই দিয়ে চলে আসবো, কারণ পরীক্ষার ইনভায়রনমেন্ট বা পরীক্ষাকালীন যে একটা প্রেসার থাকে মানসিক, ওইটা কিন্তু খুব চাপে রাখবো আপনাকে। এটাকে বুঝতে পারছি কিনা আমি দেখি কমেন্ট। ঠিক আছে, বর্গমূল নিয়ে ঝামেলা কেন হবে বলেন, সোজা জিনিস। 27 নাম্বার খেয়াল করি, নিবন্ধনে আসছে। আপনাদের বারবার বলছি যে মূলদ অমূলদ সংখ্যা থেকে নিবন্ধনের প্রশ্ন আসবেই, ভালো করে পড়বেন। শুধু নিবন্ধন না, বিসিএস পিলিতে আসে, প্রাইমারিতে আসে, আলাদা কোনো কিছু না। 7√3, 7 একটা মূলদ আর √3 একটা অমূলদ। তো এই মূলদ আর অমূলদ কিন্তু গুণ আকারে আছে, অ্যান্সারটা অমূলদ হবে।
এই দেখেন 7 একটা মূলদ সংখ্যা, রুট 3 একটা অমূলদ সংখ্যা, গুণ করলে অমূলদ হবে। মূলদ আর অমূলদ গুণ করলে অমূলদ হয়। বুঝতে পারছি? কি এলো বলছে ই কি ধরনের সংখ্যা? এর পরিচয়টা হচ্ছে অয়লারের ধ্রুবক, মান হয়তো 2.46 এরকম কিছুটা আসবে, দশমিক পর্যন্ত অনেক আছে দিকে, মানে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যার কারণে ই একটা অমূলদ সংখ্যা। আমরা বলছি না সবাই পাই আর ই অমূলদ সংখ্যা, পড়ছি কিনা? তাহলে ই একটা অমূলদ সংখ্যা, বিসিএস এর কোশ্চেন। এটা একটা ইম্পর্টেন্ট, এটা সবাই বইতে দাগায় রাখেন, আর যারা নোট করবেন নোটে দাগায় রাখেন। কেন যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট ওভার পি মানে মৌলিক সংখ্যার বর্গমূল। রুট ওভার পি মানে কি? মৌলিক সংখ্যার বর্গমূল করতে বলছে। দেখেন মৌলিক সংখ্যা কারা? যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ জানা, যেমন 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7, 11, 13, 17 আর লিখলাম না। 13 উপর রুট দেন, রুট দেন, রুট দেন, রুট। যেমন রুট 2 একটি অমূলদ সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা রুট করলে সবসময় অমূলদ হয়, কারণ মৌলিক সংখ্যাগুলো পূর্ণবর্গ না, আর যারা পূর্ণবর্গ না তাদের রুট করলে সবসময় দশমিক চলে আসবে। তাহলে এই যে মৌলিক সংখ্যার রুট মানেই অমূলদ, কিন্তু এটা মুখস্থ করা যাবে না। ধরেন আমি এটা পারি না, জানি না পি এর নাম কি, মৌলিক যে কোনো একটা মৌলিক সংখ্যা ধরলাম আমি 31, এটা অমূলদ। কি পারা যাবে না? এই যে নিবন্ধন, বারবার বলছি যে নিবন্ধনে আসবেই। নিচের কোনটি অমূলদ সংখ্যা? পাই একটি অমূলদ, রুট 2 অমূলদ, রুট 11 অমূলদ। তাহলে অ্যান্সার সবগুলা, এগুলো বাদ। বুঝতে পারছি? নিচের কোনটি অমূলদ সংখ্যা? খেয়াল করি। 4 একটি মূলদ, তাহলে এটা ক্রস। এখানে খেয়াল করেন রুট ওভার 16/9, তাহলে এই রুটটা 16 উপরও আছে, 9 উপরও আছে। 16 রুট করলে হয় 4, 9 রুট করলে হয় 3। একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ মানে মূলদ। এদিকে তাকান, এইদিকে দেখতে হবে এই যে কিউব রুট, এই কিউব রুটটা 64 উপরও আছে, এই কিউব রুটটা 8 উপরও আছে। 64 কিউব রুট করলে হয় কত? 4। এটা করলে হয় 2, তার মানে 2। এটা একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটা হচ্ছে একটা মূলদ। এটা হচ্ছে অমূলদ, দেখলে বোঝা যায়, কারণ 3 হইলো মূলদ আর রুট 2 হইলো অমূলদ। মূলদকে অমূলদ দ্বারা ভাগ করলে অ্যান্সার অমূলদ হয়। তো ওই এক লাইন থেকে অনেকগুলা পরীক্ষায় প্রশ্ন, সরি এটা তো আমাদের অ্যান্সার। তাহলে খেয়াল করি, এটা মূলদ, এটা আমরা দেখছি এটা ভগ্নাংশ মূলদ, এটা একটা পূর্ণ সংখ্যা আছে মূলদ, এটা হচ্ছে অমূলদ। বলে সহজ, এটা খেয়াল করি। অমূলদ বলছে না? রুট ওভার 27/3, এটাই তো অ্যান্সার, কারণ রুট ওভার 27 হচ্ছে অমূলদ আর এটা হচ্ছে মূলদ। মূলদকে অমূলদ দ্বারা ভাগ করলে অ্যান্সার অমূলদ হয়। আর রুট ওভার কিউব রুট অফ 27, এটা আসবে 3, এটা একটা মূলদ সংখ্যা। এটা আসবে 2, এটা মূলদ সংখ্যা। আর এই কিউব রুটটা 27 উপরও আছে, কিউব রুটটা 8 উপরও আছে। উপরে হবে লগে কত? 3, নিচে হবে 2, এটা একটা ভগ্নাংশ যা মূলদ। তাহলে এটাই জাস্ট অমূলদ পেয়ে গেছি আমরা, যে অমূলদকে মূলদ দ্বারা ভাগ করলে অমূলদ হয়। এটা পাইছি না? দেখেন ভালো করে দেখেন, এইগুলো কিন্তু অনেকে ভেজাল মনে করে, কোনো ভেজাল মনে করার কিছু নাই। জাস্ট এই যে রুট থাকুক কিউব রুট থাকুক, এটা ডিস্ট্রিবিউশন করে দিবেন, 2 ভাগে ভাগ করে দিবেন, উপরেও যাবে সে নিচেও যাবে, মানে 27 ওইটাকে পাবে, 8 ওইটাকে পাবে। এটাও নিবন্ধনের কোশ্চেন। তো কোর্সে ভর্তি হওয়ার সময় জিজ্ঞেস করি, ভাই নিবন্ধনের জন্য আলাদা কোনো ব্যাচ আছে কিনা? একই জিনিস সব জায়গায়, আলাদা করে কিছু নাই তো। ষষ্ঠ শিক্ষক নিবন্ধন 12 কলেজ পর্যায়ে আসছে, অমূলদ চাইছে না? তাহলে ফার্স্ট অফ অল এটাকে ট্রাই করি। এই 16টা মানে সেই রুটটা 16 উপরও হবে,
9 এর উপর হবে। 16 রুট করলে হচ্ছে 4, 9 করলে 3, এটা ভগ্নাংশ যা মূলদ। এই রুটটা 4 এর উপরও হবে, এটা অনেকে খেয়াল করে না ভালো করে, 2 এর উপরও হবে। উপরে থাকে 2, নিচে থাকে √2। 2 এটি মূলদ, এটা অমূলদ। মূলদকে অমূলদ দ্বারা ভাগ করলে কি হয়? অমূলদ হয়। এটা হচ্ছে অ্যান্সার। এটা 7 এর স্কয়ার করলেই পাচ্ছি আমরা, তাহলে এটা হচ্ছে একটা মূলদ। এটাও হবে না, কারণ রুটটা 64-এর উপরে হবে, 36-এর উপর হবে। উপরে হয় 8, নিচে হয় 6। তাহলে সবগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা অমূলদ সংখ্যা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্পেশাল কোশ্চেন। এই রুটটা 4-এর উপর দিব, 2 এর উপর দিব, তো 2 এর উপর রুট মানে সেখানে একটা অমূলদ ঢুকে গেছে। বুঝতে পারছি এটা? একটু বলেন তো বুঝছেন কিনা, আমি একটু পানি খাই। এই দেখেন কোশ্চেনের ফাঁদ কিভাবে থাকে, এদিকে তাকান। নিচের কোনটি অমূলদ? নিচের কোনটি অমূলদ? তো আমরা পড়ছি সবাই যে পৌনঃপুনিক থাকলেই মূলদ। তো এই অপশনটা পৌনঃপুনিক আছে, তাহলে এ মূলদ। এই অপশনটা ফোটা বা পৌনঃপুনিক আছে, এলো মূলদ। তাহলে বাকি থাকে এইটা আর ওইটা। এটা √9 মানে 3, এর রুট করলে কি আসে? পূর্ণ সংখ্যা আসে, তার এটাও মূলদ। তাহলে 3টা যেহেতু মূলদ পাইছি, আমরা এটা অমূলদ বললাম। সবাই এই কাজটাই করবে, সবাই বলতে 99% এই কাজটা করবে, এটা চেক করবে না, কিন্তু এটা যে মূলদ না মূলদ চেক করতে হবে। দেখি এটা অমূলদ কিনা। এটাকে আপনার 3 দ্বারা ভাগ করতে পারেন। 3 নং 27, 3 16 48, তাই না? তাহলে উপরে থাকে 9, নিচে থাকে 16। এই 9 এর উপর রুট দিতে হবে, 16 এর উপর রুট দিতে হবে, তাহলে 3/4। এটা তো একটা ভগ্নাংশ, এটা মূলদ। তাহলে এটা হচ্ছে মূলদ, তাহলে উত্তর নাই। তাহলে আপনি ভুল উত্তর, যেহেতু উত্তর নাই, আপনি যদি ঘ নাম্বার দাগান, আপনি তো নেগেটিভ 1.25 আপনার চলে গেছে বিসিএস এ। সঠিক উত্তর না থাকলে প্রশ্ন দাগানো যাবে না। ক্লিয়ার? প্রশ্ন দাগানো যাবে না, সঠিক উত্তর না থাকলে কোশ্চেন দাগানো যাবে না। হ্যাঁ, এখানে যদি একটা 3 থাকতো তাহলে এটা আবার অমূলদ, এটা আশা করা যাইতো। কিন্তু এটা তো মাস্ট বি, আমরা দেখতে পাচ্ছি এটা ফ্র্যাকশন, মানে আমরা ভিতরে কাটাকাটি করছি। 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 16, তারপর জাস্ট 3/4 চলে আসছে। এটা বুঝতে পারছে কিনা? তাহলে পরীক্ষায় দেখেই দেখানো যাবে না। প্রাইমারি তো এবার একটা মানে প্রশ্ন উত্তর সঠিক উত্তর ছিল না অনেক সেটে, তো দাগারে নেগেটিভ খাবে। কই চলে গেল এটা? এই দেখেন আপডেট কোশ্চেন, আমি আবারও বলছি, আমাদের কোর্সে আপডেট কোশ্চেন করাবো। 48 বিশেষ কিছুদিন আগে হয়েছে, মানে কিছুদিন আগে বলতে 26 সালেরই আর কি, 25 সালেরই। বলছে কি এটা কি ধরনের সংখ্যা? 9/4। তো রুটটা 9 এর উপরও হবে, 4 এর উপরও হবে। 3/2 √9/4, তার মানে হচ্ছে 3/2। এটা মূলদ সংখ্যা। 48 বিসিএস আসছে, তাহলে বিসিএস এ প্রশ্ন হয়। হ্যাঁ, দেখে শুনে লাগাইতে হবে। এই যে এখানে একটু ছোট করে এই দেখাচ্ছি আমি, দেখা যায়? যখনই দশমিকের পর দেখবো, তো ওই ধরনের কোশ্চেনে দশমিকের পর একই ডিজিট বারবার রিপিট হলে মূলদ, আদারওয়াইজ অমূলদ। নিচের কোনটি মূলদ? তাহলে দশমিকের পর একই ডিজিট বারবার রিপিট হইতে হবে। এখানে এলোমেলো রিপিট হয়েছে, এটা অমূলদ সংখ্যা। রিপিট হয় নাই, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা 666 রিপিট হয়েছে, এটা মূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2019। তাহলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? একই ডিজিট রিপিট হলে সেটা মূলদ। একই ডিজিট রিপিট হচ্ছে মূলদ। 10 10 10 মূলদ, 100 100 100 মূলদ। বাট এখানে কিন্তু দেখতে, দেখেন এই প্রশ্নটা দেখতে মনে হচ্ছে যে রিপিট হয়েছে, বাট না। একবার 10 রিপিট হয়েছে, একবার 100 রিপিট হয়েছে, একবার 1000 রিপিট হয়েছে। 10 100 1000 তো সমান না, এটাই হচ্ছে অ্যান্সার। মানে এটা রিপিট হচ্ছে কিন্তু ঠিক মতো রিপিট হয় না, একজ্যাক্ট ঠিক মতো হইতে হবে। 10 10 10 আসতে পারবে, কিন্তু এখানে 10 আসছে, 10 তার আবার 01 আসছে, তার মানে এলোমেলো রিপিট হয়েছে।
তাহলে এটা কিন্তু চমৎকার একটা বিষয় যে দশমিকের পর একই ডিজিট বারবার রিপিট হলে সেটা হচ্ছে মূলদ, না হলে অমূলদ। এটা সহজ, এটা এনটিআরসি এর পরীক্ষা আছে, অষ্টম নিবন্ধন সম্ভবত বা 7 5 প্লাস √7, 5 হচ্ছে মূলদ। এটা তো উদাহরণেই বুঝাইলাম, এটা হচ্ছে অমূলদ। মূলদ আর অমূলদ যোগ করলে অ্যান্সার অমূলদ হয়। আর কঠিন কি, পারবেন সবাই। মূলদ যোগ অমূলদ সমান অমূলদ। নিচের কোনটি মূলদ সংখ্যা? 3 হইলো মূলদ, √3 অমূলদ। তাহলে মূলদকে মূলদ দ্বারা ভাগ করলে অমূলদ হবে, অমূলদকে মূলদ দ্বারা ভাগ করলে অমূলদ হবে, অমূলদকে মূলদ দ্বারা ভাগ করলে অমূলদ হবে। √9 তার মানে হচ্ছে 3/4, এটা ভগ্নাংশ, এটা হচ্ছে মূলদ। মূলদ ভাগ অমূলদ, অমূলদ, অমূলদ ভাগ মূলদ, অমূলদ, অমূলদ ভাগ মূলদ। সম্ভবত কোশ্চেন বানাইছি তাই এরকম হচ্ছে। √5/3, এটা কোনো পরীক্ষা আসে নাই সম্ভবত। এটা বেজালের কোশ্চেন, দেখেন তো যায় না কে, এটা বেজাল কোশ্চেন। দুই একটা জিনিস ঘাটতারা থাকবে, কিছু করার নাই, দুই একটা জিনিস ঘাটতারা থাকবে। নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী সংখ্যা? √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, এটা কিন্তু তাকান, মূলদ, মূলদ বলছে। এখানে অমূলদ যোগ অমূলদ, অমূলদ অমূলদ যোগ করলে অ্যান্সার অমূলদই হয়। অমূলদ গুণ অমূলদ, অমূলদ। তাহলে ক নাম্বার আর খ নাম্বার সবার আগে বাদ, কারণ অমূলদকে যদি আমরা মূলদ দ্বারা ভাগ করি, অমূলদকে মূলদ দ্বারা ভাগ করি অমূলদ পাবো, কিন্তু আমার উত্তরে লাগবে কিন্তু মূলদ। তাহলে মূলদের কনসেপ্ট থেকে প্রথমত ক নাম্বার আর খ নাম্বার বাদ। আপনাদের বারবার বলছি যে ভ্যানিশিং মেথড বা এলিমিনেশন মেথড এগুলো জানতে হবে আমাদের। ভ্যানিশিং মানে হচ্ছে এমসিকিউর অপশন কেটে ফেলা, অপশন বাদ দিতে দিতে উত্তর বার করা। তাহলে মূলদের কনসেপ্ট থেকে মূলদ যখন বলছে আমি জাস্ট সাথে সাথে কি করে ফেলবো, ক নাম্বার খ নাম্বার বাদ দিয়ে দিব, এটা অমূলদ। এটা অ্যান্সার হয় গ হবে, না হয় গ হবে। এখন চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিতে গিয়ে কিছু জিনিস আপনার মুখস্থ রাখতে হবে। √2, √3 এরকম মুখস্থ রাখতে হবে। √2 করলে সম্ভবত 1.3 বা 4 এরকম সামথিং আসবে, আর √3 করলে 1.6 এরকম একটা সামথিং আসবে। এখন মানে আমি একজ্যাক্ট বলতেছি না, কাছাকাছি এরকম। তো এই 1.4 আর 1.6 এর মধ্যে কে আছে? 1.5 আছে নাকি 1.8 আছে? 1.5 আছে, এটা হচ্ছে আচ্ছা। কারণ 1.5 মানে 3 এর অর্ধেক, যা একটি মূলদ সংখ্যা। তো আপনারা এই জিনিসটা কিন্তু, মানে আমি যে কথাটা বলছি, ম্যাথ কিন্তু মুখস্থ করা যায় না, কিন্তু কিছু ভ্যালু আবার মনে রাখতে হয়, মুখস্থ না মনে রাখতে হয়। যে √2 মানটা করলে 1.4 সামথিং হয়, হ্যাঁ, অথবা 1.3 হইতে পারে বা 4 এরকম, আর √3 করলে 1.6 সামথিং হয়। তাহলে এর মাঝে 1.5, ওই যে বললাম ভেজাল একটা কোশ্চেন থাকে মাঝে মধ্যে। তাহলে এটা হলো এরকম কোশ্চেন, যারা বুঝি নাই মূলদের কনসেপ্ট থেকে ক নাম্বার খ নাম্বার বাদ, তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এখন √2 করলে √3 করলে কত হয়, এটা আপনাদের একটু মনে রাখতে হবে, কিছু করার নাই। আবার অনেকে প্রশ্ন করবেন যে ভাই ক্যালকুলেটর ছাড়া রুট করার উপায় কি? আমরা যখন বর্গমূল করাবো ভাগপুর কে শেখাবো, কিন্তু ক্যালকুলেটর ছাড়া বর্গমূল করা অত বেশি সোজা না যে আপনি বললেই পারবেন, ভেজাল আছে এর মধ্যে। তো যাই হোক, আমি মনে করি √3, √2, √3 আর √5 এই তিনটা জিনিস একটু মাথায় রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা কোথায় আসছে? 12তম বিসিএস প্রশ্ন, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তো বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে করা হয়, বিশেষ করে বিসিএস এর কোশ্চেন ব্যাংক। তো কোন একটা টিচার এই কোশ্চেনটা হুবহু করে দিতে পারে, প্রাইমারিতে, নিবন্ধনে, এলজিডি, বিভিন্ন পরীক্ষায়, খাদ্য বিভিন্ন পরীক্ষায়। তো আপনি যদি এই ম্যাথটা একবার করে যান, আপনি কিন্তু উত্তর করতে পারবেন। ঠিক আছে, এখন এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন, আর না এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন, এই পর্যন্ত বুঝতে পারছে কিনা বলতে হবে আমাকে। মূলদ হলো আমাদের কঠিন কোনো জিনিস যদি থাকে বলতে পারেন, এর বাইরে মূলদ আর অমূলদ মোটামুটি এগুলা করলে উত্তর করতে পারবেন। ব্যাংকের পরীক্ষায় কিন্তু আসতে পারে, পিলিতে বলা যায় না। তাহলে মূলদ অমূলদ আমাদের আজকে শেষ, ডান।
কারো কোনো কথা থাকলে বলতে পারেন, আমি একটু কমেন্ট চেক করি আপনাদের বুঝছি কিনা। বুঝতে পারছি। মনোযোগ, এই যে 114 জন যে আছেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু শুরুতে ছিল 150 জন। 50 জন কই গেছে? ঘুমাইতে গেছে। আপনাদের বারবার বলি এত সহজ না। 80-85 ক্লাস করা ম্যাথে 1.5 ঘন্টা সহজ না, কিন্তু আমাকে কিন্তু এখানে 1.5 ঘন্টা করে বা 1 ঘন্টা করে 80-85 মতো দাঁড়ায় থাকতে হবে, কারণ আমি দায়িত্ব নিয়েছি। তা আপনারা আপনাদের দায়িত্ব নেন। আমি দাঁড়াই দাঁড়ায় ক্লাস নিচ্ছি, গলা বসে গেছে, তাতে সমস্যা নাই, কিন্তু আপনারা করতে পারবেন না ক্লাস আর বলবেন যে ম্যাথ পারি না। আমি তো বলছি যে আমি 1 থেকে 85 পর্যন্ত করাবো, যদি যদি না ম্যাথ শিখতে পারেন আপনাকে আমি টাকা ফেরত দিয়ে দেবো, দ্বিগুণ টাকা ফেরত দিব আপনাকে, কোনো সমস্যা নাই। আপনাকে তো করতে হবে ক্লাস। আর পরীক্ষার বিষয়ে বলি, কোর্সের পরীক্ষা, হ্যাঁ আপনাকে অনেকে নক দিচ্ছে, শুক্রবার গেছে যেহেতু গতকাল, পরীক্ষা হবে কিনা। তো কোর্সে তো এক সপ্তাহ শেষ হয় না, আমি কিসের পরীক্ষা নিব? আপনাদের তো কোর্স প্ল্যান দিচ্ছি, সেই অনুযায়ী পরীক্ষা হবে। আমি 15 নাম্বার পরীক্ষা কোন টপিক নেবে এটা তো আমি আগে বলে দিচ্ছি আপনাদের, ওই কোর্স প্ল্যানটা খেয়াল করতে হবে। আপনারা কি করেন আমি বুঝি না। একটা ফেসবুক গ্রুপে যখন আপনাকে অ্যাড করছে, আপনার দায়িত্বটা কি, আপনার কাজটা কি? আপনার কাজটা হলো পুরো ফেসবুক গ্রুপটা ঘুরে দেখা। ওই গ্রুপটা যদি ঘুরে দেখতেন তাহলে রুটিনও পাইতেন আর কোর্স প্ল্যানও পাইতেন। ঘুরে তো দেখেন নাই আপনারা, অনেকে অ্যাড করছে কিনা তাই তো জানে না। ঠিক আছে, তাহলে কোর্স প্ল্যানটা গ্রুপে আছে, আমি প্রয়োজনে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, রুটিনটাও আছে। এগুলা দেখে নিবেন। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি সবগুলা ক্লাস শেষ হইলে 5টা, তারপরে পরের উইকে যায় পরীক্ষা হয়। ঠিক আছে, আর কোর্সের প্রথম সপ্তাহে হলে পরীক্ষা নেওয়া যায় না, কারণ অনেকে পরে ভর্তি হয় তো পরীক্ষাটা 1 সপ্তাহ পরে নেই আমরা। সিলেবাস কমপ্লিট না হলে কি পরীক্ষা নেওয়া যাবে? নেওয়া যাবে না। তো যাই হোক, কারো কোনো কথা থাকলে আমাকে বলেন, কথা শুনি। পিডিএফ দিব, পিডিএফ কোশ্চেন থাকবে পিডিএফ এ। ম্যাথ তো ক্লাসে করে দিই, কোশ্চেন থাকবে আর টাইপ 1 এগুলো নাম লেখা থাকবে আর বেসিক কিছু জিনিস থাকবে। কিন্তু পিডিএফ মানে যে বইয়ের মতো উপভোগ পাবেন, এটা ভুল ধারণা। এটা এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে ভুলের জগতে আছেন। হ্যাঁ, ওই বইয়ের পিডিএফ তো উপভোগ দেওয়া হবে না। প্র্যাকটিস শিট, অর্থাৎ কোশ্চেন থাকবে, টাইপ থাকবে, আরো বেসিক কিছু জিনিসপত্র লেখা থাকবে, বা গোছায় কোনো সফট টপ থাকলে, ডাটা থাকলে থাকবে। হ্যাঁ, সলিউশন তো আপনাদের ক্লাসে করানো হয়। বুঝতে পারছি কথা ক্লিয়ার কিনা? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা বলতে বলি, যে এখনই বলি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো যুক্ত হন নাই, আমি তো কোনো কারণে ক্লাস নিতে না পারলে ক্লাসের বা যাবতীয় ইনফরমেশন তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, তো ওইটা অনেকেই যুক্ত হয় না। দেখা গেছে যে 50 থেকে 100 জন যুক্ত হয় না। কেন যুক্ত হয় না? আমি তো ভর্তির সময় 2টা লিঙ্ক পাঠাই, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওটা সিনই করে না কেউ, হোয়াটসঅ্যাপ গ্রুপটা খেয়ালই করে না। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন, কারণ ওখানে হচ্ছে তথ্য দেওয়া হয়। ঠিক আছে, তো যাই হোক, শুভরাত্রি, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। তাহলে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা আর সংখ্যার বেসিক জিনিস শেষ হয়ে গেছে অলরেডি। এভাবে শেষ হয়ে যাবে সব। বর্গমূল ঘনমূল বোঝে না অনেকেই, বর্গমূল ঘনমূল বোঝে না। বর্গমূল আর ঘনমূলের আলাদা চ্যাপ্টারই আছে বর্গমূলের, তো এটা কঠিন কোনো কিছু না। বর্গমূল ঘনমূল কঠিন, এটা বোঝারও তেমন কিছু আমি মনে করি নাই। ছোট্ট করে বলি, বর্গমূল ঘনমূল আসলে কি জিনিস, এটা কিছুই তো নাই। বর্গমূল, বর্গমূলটা আসলে কি? ধরেন আমি লিখলাম 7-এর স্কোয়ার, তার মানে 7 গুণন 7 49। 7-এর বর্গ করলে হয় 49, 49-এর বর্গমূল করলে হয় 7, মানে 49-এর রুট করলে 7 হয়। তেমনি বোঝা না বোঝার কিছু নাই, 7 হয়। ঠিক আছে, যে দেখেন 7-এর বর্গ মানে 49, 49-এর বর্গমূল মানে 7। এই রিলেশনটা আপনাকে, রিভার্স রিলেশনটা বুঝতে হবে। ঠিক আছে, তার ঘনমূল জিনিসটা আসলে কি, তাকে ঘন বুঝতে হবে। ঘন কি? যেমন আমি যদি ঘন মানে 2-এর পাওয়ার 3 দিব, কত? 8। তো 2-এর ঘনমূল হইলো 8, আর 8-এর, সরি, 2-এর ঘন হইলো 8, 2-এর ঘন হইলো 8 আর ঘনমূল হইলো 2। এই রিলেশনটা বুঝলেই হয়। 2-এর ঘন হচ্ছে 8 আর 8-এর ঘনমূল হচ্ছে 2, তাহলে ঘন আর ঘনমূলের রিলেশনটা কি? রিভার্সের। ঠিক আছে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। আস্তে আস্তে দুর্বলতাটা কেটে যাবে। আপনাদের ম্যাথের সময় দিতে হবে, একদিনে তো সব সম্ভব না।
ওকে, আল্লাহ হাফেজ।